আমার ছেলে জায়ান সাখাওয়াতের জন্য রাজকন্যা খুঁজে আনবো। কোনো জ্যানত্যান মিডল ক্লাস ফ্যামিলি মেয়েকে আমার ছেলের আশেপাশে তো সহ্য করতে পারি না, সেখানে এদের আবার আমার ছেলের বউ বানাবো? ভাবলেন কিভাবে আপনি? আর এসব ঘটকালি আমার ছেলের জন্য করবেন না। আমি কি কোনোদিন বলেছি আমার ছেলের বিয়ে দেব আমি? তাহলে কেন এসেছেন? কোনো দরকার নেই এসবের, বুঝেছেন? আর ওর জন্য আমি নিজেই রাজকন্যা খুঁজে আনবো, তাতে আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। আপনি এখন আসতে পারেন। মিসেস সুহানা সাখাওয়াতের কথায় ঘটক নিয়াজউদ্দিন অপমানিত বোধ করলেন। এই বাড়ির ছেলের জন্য দু চারটে সম্বন্ধ নিয়ে এসেছিলেন তিনি। বড়লোক মানুষ, যদি এই বাড়ির ছেলেটার বিয়ে পাকাপোক্তভাবে করতে পারে তাহলে বড় অঙ্কের একটা সম্মানই পাবেন, সেই আশাতেই এসেছিলেন। কিন্তু তাকে যে এভাবে অপমানিত হতে হবে ভাবেননি তিনি। মুখ শুকনো করে তিনি উঠে দাঁড়ালেন, তারপর বেরিয়ে গেলেন বাড়ি হতে। যেতে যেতে মনে মনে বলে গেলেন, অহংকার পতনের মূল। একদিন আপনি এমনভাবে মুখ থুবড়ে পড়বেন যে উঠে দাঁড়াতে পর্যন্ত পারবেন না। নিয়াজউদ্দিন চলে গেলেন। তাকে যেতে দেখেই মিসেস সুহানা সাখাওয়াত চেঁচিয়ে ডেকে উঠলেন, রিনি, আয় রিনি, জলদি এদিকে আয়। রিনি নামের মেয়ে মিসেস সুহানা সাখাওয়াতের হুঙ্কারে ছুটে চলে এলো, কারণ 1 মিনিট দেরি হলে যে তারই বিপদ। রিনি আসতেই মিসেস সুহানা সাখাওয়াত বললেন, দিস সোফা শুড বি ক্লিনড রাইট নাও। যত সব ফকিনের বাচ্চারা আমার বাড়িটা এসে নোংরা করে যায়। মিসেস সুহানা সাখাওয়াত চলে গেলেন, আর রিনি তার মতো কাজ করতে লাগলেন। এদিকে রান্নাঘর থেকে মিসেস মিলি সাখাওয়াত এইসব দেখে দীর্ঘশ্বাস ফেললেন। মিসেস সোহানা সাখাওয়াত হলেন ওনার বড় জা, এই বাড়ির প্রধান কর্তা নিহাল সাখাওয়াতের স্ত্রী। আর মিসেস মিলি সাখাওয়াত হলেন নিহাল সাখাওয়াতের ছোট ভাই নিহাল সাখাওয়াতের স্ত্রী। মিসেস মিলি সাখাওয়াত বিড়বিড় করে বলেন, আবার কেন যে এত অহংকার? মানুষকে যে তিনি কেন এত ছোট করে দেখেন? কবে যে এমন দিন আসবে যেদিন হবে তার অহংকারের পতন। মিসেস মিলি সাখাওয়াত হতাশার নিঃশ্বাস ফেলে রান্নায় মনোযোগ দিলেন। ভাইয়া, আর কত? আমার মাস্টার্স কমপ্লিট। এইবার তো আমাকে চাকরি করতে দাও। তুমি তো বাবা মায়ের এক সন্তান, আমিও তার সন্তান। তাহলে তুমি কেন একা একা এত কষ্ট করবে? ভাইয়া, না করো না প্লিজ, রাজি হয়ে যাও। আরবি করুণ গলায় কথাগুলো বলে উঠল। বোনের কথা শুনে ফাহিম দীর্ঘশ্বাস ফেলল। একমাত্র আদরের বোন তার। বোনের কষ্ট একদম সহ্য করতে পারে না ফাহিম, তাই তো চাইছে নিজে একা কষ্ট করতে, যাতে তার বোন বিন্দু পরিমাণ কষ্ট না পায়। কিন্তু তার বোনটা যে কি নাছোড়বান্দা তা বলে বোঝানো যাবে না। 6 মাস হলো তারা রাজশাহী থেকে ঢাকা এসছে। তার কারণও আছে বটে। তাদের বাবা জাহিদ মৃধা। তিনি বছরখানিক হলো তিনি ব্রেন স্ট্রোক করেছিলেন, যার ফলে তিনি ঠিকভাবে হাঁটতে চলতে পারেন না, তবে আবার একেবারে অচলও না। কিন্তু ভেতরে ভেতরে তার অনেক রোগের বসবাস, যেমন ডায়াবেটিস, পিত্তথলিতে পাথর। এসব রোগের কারণে জাহিদ সাহেব প্রায়শই অসুস্থ থাকেন। রাজশাহীতে তিনি চিকিৎসারত ছিলেন, তবে সেখানে চিকিৎসকরা ওনাকে ঢাকার ভালো হসপিটালে ডক্টর দেখানো সাজেস্ট করেছিলেন। শুধু আরবি লেখাপড়ার কারণে আসতে পারছিলেন না ওরা। যখন আরবির মাস্টার্সের ফাইনাল এক্সাম শেষ হয় তার 2 দিন পরে ওরা ঢাকা শিফট হয়ে যায়, কারণ জিহাদ সাহেবের চিকিৎসার প্রয়োজন খুব করে। ঢাকা এসেই ফাহিম ওর এক বন্ধুর সাথে যোগাযোগ করে। তার বন্ধু আর 2-1 জন মিলে একটা কোচিং সেন্টার চালায়। ফাহিমের বন্ধু ফাহিমকে সেই কোচিং সেন্টারেই চাকরি দেয়। মোটামুটি ভালো ইনকাম করে ফাহিম, কিন্তু এই ইনকামে যে টানাটানি হয়ে যায় ওদের সংসারে, কারণ অর্ধেকের বেশি টাকা জাহিদ সাহেবের চিকিৎসাতে খরচ হয়ে যায়। ঠিক এই কারণেই আরবি জোর করছে যাতে ওর ভাই ওকে একটা চাকরি করতে দেয়। এমনিতে ফাহিম মানা করতো না, দিত চাকরি করতে আরবিকে। কিন্তু ঢাকায় আসা 2 মাসের মাথায় একটা ঘটনা ঘটে যায়। ওদের পাশের বিল্ডিংয়ে এক ফ্যামিলি থাকে, তাদের মেয়েও নাকি চাকরি করত। পরে একদিন নাকি সেই অফিসের বস ওনার মেয়েকে রেপ করার চেষ্টা করেছিল, এমনটা জানতে পারে ওরা। ভাগ্যের জোরে একটুর জন্য বেঁচে গিয়েছিল মেয়েটা। এই ঘটনা জানার পর থেকে ফাহিমের মনে ভয় ঢুকে গেছে। হাজার হোক বড় ভাই সে, নিজের কলিজার টুকরা বোনের গায়ে সামান্য একটা শুয়ের আঁচড়ও যে সহ্য করতে পারেন না। কিন্তু আরবি যেন আজ কোমর বেঁধে নেমেছে, যে করেই হোক ফাহিমকে আজ রাজি করিয়েই ছাড়বে। আরবি ফাহিমের হাত দুটোকে নিজের হাতের মাঝে চেপে ধরল, শান্ত কণ্ঠে বলে উঠল, ভাইয়া, ভয় পেও না, কিচ্ছু হবে না আমার। আমাকে চাকরিটা করতে দাও ভাইয়া। আমি ওই কোম্পানিতেই আমি ইন্টারভিউ দিব, যে কোম্পানিতে তুমি ইন্টারভিউ দিতে বলবে। তুমি কোম্পানিগুলোর ব্যাকগ্রাউন্ড ভালোভাবে চেক করে নিও প্লিজ ভাইয়া। ফাহিম আরবির হাতের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। তারপর আরবির মাথায় আদরেভাবে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আরো
তোকে আমি কখনো মানা করিনি কোনো কাজে। সবসময় বলেছি তোর যেটা পথ চায় তাই করবি। নিজের মতোই বেরোতে গিয়েও কিচ্ছু করিনি। সেখানে তোর চাকরি করার শখ অনেক আগে থেকেই। তোর স্বপ্ন এটা, তোর স্বপ্ন পুরোটাই আমি বাধা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না যে। তবে কি জানিস, আমি ভাই তো, বড় কিছু হয়ে যাবে এই ভয়টা সব সময় আমাকে আত্মপিষ্ট জড়িয়ে রাখে। এই জন্যই রাজি হচ্ছিলাম না। তবে আর না, আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না তোর। আমার শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও তোকে আমি রক্ষা করব। আমি নয়নের সাথে কথা বলবো রাতে। ভালো কিছু কোম্পানি সিলেক্ট করে তোকে লিস্টে দিচ্ছি, সেখানে সিভি জমা দিয়ে দিস। ফাহিমের কথা শুনে আরবি প্রাপ্তির একটা হাসি দিল, তারপর ঝটপট করে ফাহিমকে জড়িয়ে ধরল। উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক থ্যাংক ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এদিকে নিজেদের রুমের আড়াল থেকে ভাই বোনের এই মিষ্টি মধুর মুহূর্তটা দেখে চোখের কোণে জমা অশ্রু মুছে নিলেন জিহাদ সাহেব আর লিপি বেগম। জিহাদ সাহেব ধরা গলায় বললেন, ছেলে মেয়ে দুটো কবে যে এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। মনে হয় এই তো সেদিন না দুই ভাই বোন আমি কাজের থেকে ফিরে এলে দৌড়ে আমার কাছ থেকে এসে হাত পেতে দাঁড়িয়ে থাকতো চকলেটের আশায়। কেমন যেন চোখের পলকেই ওরা বড় হয়ে গেল। এখন সংসারের দায়িত্ব দুজন ভাগাভাগি করে নিতে শিখে গিয়েছে। লিপি বেগম স্বামীর কাঁধে মাথা রাখলেন, অশ্রুসিক্ত চোখে সন্তানদের দিকে তাকিয়ে বললেন, আমাদের জীবন সার্থক হয়ে গিয়েছে ছেলেমেয়ে দুটোকে মানুষের মতো মানুষ করতে পেরে। এখন সুন্দর আরবিটাকে একটা ভালো করে বিয়ে দিতে পারলেই হলো। মেয়েটা আমার সহজ সরল, ওর জন্য এমন একটা ছেলে যেন খুঁজে পাই যে ছেলে আমার মেয়েটাকে সবসময় সব বিপদ আপদ থেকে রক্ষা করবে, যেমনটা তুমি করেছো আমায়। সবসময় বিপদ আপদ থেকে রক্ষা করেছো আমাকে আর আমার সন্তানদের। জিহাদ সাহেব মৃদু হেসে স্ত্রীকে একপাশ হতে জড়িয়ে ধরে বলেন, চিন্তা করো না, আমার মেয়ের ভবিষ্যৎ সুন্দরী হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যা করেন আমাদের ভালোর জন্যই করেন। জিহাদ মৃধা তার স্ত্রী মিসেস লিপি মৃধা, এদের এক ছেলে আর এক মেয়ে, ফাহিম আর আরাবি। এই চারজন নিয়েই তাদের সুখী পরিবার। ছোট্ট এই সংসারে হয়তো অনেক বাধা বিপত্তিতে তারা পড়েন, কিন্তু তাদের মাঝে সুখের কোনো কমতি নেই। দিনকাল তারা বেশ আনন্দের সাথেই পার করেন। সুখী পরিবার। কফি হাতে বারান্দায় দাঁড়িয়ে আছে আরাবি। মনটা আজ ভীষণ ভালো তার। অবশেষে ফাহিম ওকে চাকরি করতে দেওয়ার জন্য রাজি হয়েছে। এইবারও যদি একটা চাকরি পায় তাহলে এই সংসারের অর্ধেক দায়িত্ব নিজের কাঁধে নেবে। ঠোঁটের কোণে মিষ্টি হাসি টেনে আকাশপানে তাকালো আরাবি। অসংখ্য তারা উঠেছে আকাশে, সাথে মস্ত বড় একটা চাঁদ। কি সুন্দর লাগছে দেখতে। মৃদুমন্দ বাতাস বইছে, সেই বাতাসের সাথে কি যেন একটা নাম না জানা ফুলের সুরভি ভেসে আসছে। আরাবি চোখ বন্ধ করে নিঃশ্বাস টেনে নিল। আহ, কি সুন্দর ঘ্রাণ। রাজশাহী থাকতে ওদের বাড়িতে একটা বিশাল বড় কাঠগোলাপ ফুল গাছ ছিল। কি সুন্দর থোকায় থোকায় ফুল ফুটে থাকতো, আর আরাবি তা মুগ্ধ নয়নে দেখত। গোলগাল মুখশ্রী, সাদা সিধে ডাগর ডাগর আখি জোড়ায় যেন মেয়েটা রাজ্যের মায়া নিয়ে ঘুরে। নাকের ওই নাকফুলটা যেন জলজল করে মেয়েটার সৌন্দর্য বাড়িয়ে দেয় দ্বিগুণ। গোলাপের পাপড়ির ন্যায় ওই কোমল ওষ্ঠজোড়ায় যখন হাসি ঢেউ খেলে যায়, সাথে হাওয়ার তালে তালে কালো কুচকুচে কেশরাশিগুলো দুলে ওঠে, তখন যেন আস্ত একটা আদুরে রাজকন্যা লাগে মেয়েটাকে। কিন্তু এই সৌন্দর্য যদি কোনো পুরুষ মনে নজর দিয়ে দেখত, তবে নিশ্চিত প্রেমে পড়ে হাবুডুবু খেত এক একজন। কিন্তু মানুষ তো সাদা চামড়ার পূজারী। শ্যামাঙ্গিনী আরবের সৌন্দর্য তারা বুঝবে কিভাবে? মেয়েটা যেন নিজেই আস্ত এক স্নিগ্ধ কাঠগোলাপ, আর সেই স্নিগ্ধ কাঠগোলাপের স্নিগ্ধতা বুঝতে পারবে এমন কি কেউ আছে এই জগতে? কেউ কি আছে যে শ্যামাঙ্গিনী আরবিকে ভালোবেসে নিজের মনের কুঠুরির মালিকানা দিয়ে দিবে? আছে কি? সকালবেলা নাস্তা করার জন্য আরাবি, ফাহিম, জিহাদ সাহেব আর লিপি বেগম একসাথে বসেছেন। জিহাদ সাহেবের খাওয়া শেষ হতেই আরাবি তার মেডিসিনগুলো এগিয়ে দিয়ে বলে, মেডিসিনগুলো খেয়ে নাও আব্বু। মাত্র তো খাবার খেয়ে উঠলাম আম্মা, একটু পরে খাই। আরাবি শাসন করার মতো করে বলে, তুমি সবসময় এমন করো আব্বু, এত বাহানা করো কেন? চুপচাপ খেয়ে নাও, কোনো কথা শুনবো না আমি। জিহাদ সাহেব মুখ লটকিয়ে মেডিসিনগুলো খেয়ে নিলেন। তবে তা শুধু অভিনয়, তিনি প্রতিদিনই এমন করেন। আর আরাবি তাকে একটু শাসন করে, যেটা তার ভীষণ ভালো লাগে। মনে হয় এই তো তার মা তাকে দুষ্টুমি করার জন্য বকা দিচ্ছে। ফাহিমের খাওয়া শেষ, এখন সে বেরোবে। আজ কোচিং এ টেস্ট নিবে কিছু শিক্ষার্থীর, তাই এত তাড়াহুড়ো করছে। খাওয়া শেষে হাত মুছতে মুছতে ফাহিম আরাবিকে ডেকে উঠল।
আরাবি পানি পান করছিল। ভাইয়ের ডাকে গ্লাসটা টেবিলে রেখে জবাব দিল, হ্যাঁ ভাইয়া। আমি গতকাল নয়নের সাথে কথা বলছি। ও আমাকে কয়েকটা কোম্পানি সাজেস্ট করেছে। তো সবথেকে ভালো নাকি সাখাওয়াত ইন্ডাস্ট্রি। সেখানে ওর এক কাজিন জব করে। কাজের দিক দিয়ে একটু স্টেপ। তবে কোম্পানির মালিক নাকি মেয়েদের সম্মানের দিক দিয়ে বিশেষ খেয়াল রাখেন। তোকে ওখানে ট্রাই করতে বলছে। ও বেশি জোর দিয়েছে যদি চাকরিটা হয়ে যায় ওখানে, নয়তো বলেছে ও কাজিনকে বলে দিতে তোর খেয়াল রাখার জন্য। কি বলিস তুই? আরাবি মৃদু হেসে বলে, আমি সবগুলোতেই ট্রাই করব, দেখি কোনটায় চাকরিটা পাই। যদি সাখাওয়াত ইন্ডাস্ট্রিতে চাকরিটা হয়ে যায় তবে তো কোনো কথাই নেই। যাক, তাহলে শিবির দেড়ে রাখিস। আগামীকালকেই আমরা কোম্পানিগুলোতে চাকরি অ্যাপ্লাই করতে যাব। আচ্ছা। বোনের সাথে আরেকটু টুকটাক কথা বলে কাজের জন্য বেরিয়ে গেল ফাহিম। তবে মাথায় নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে ওর। কোচিংয়ে যা পায় তা দিয়ে আর হচ্ছে না ওদের। নিজের ছোট বোনটা কষ্ট করে কাজ করবে, এটা ভাবলেই কষ্ট লাগবে। তবে ওটা ওর স্বপ্ন, তাই তার পূরণ তো অবশ্যই হতে হবে। ও নিজেও চাইছে ভালো একটা জব করার। ইন্টারভিউ দিয়েছে, তবে চাকরি হয়নি। মানে অনেক টাকা ঘুষ চায় কোম্পানিগুলো। তাই ফাহিম সিদ্ধান্ত নিয়েছে এইবার কোনো কলেজের শিক্ষক হিসেবে চাকরি নেবে। ওর বন্ধু নয়নের সাথে কথা বলেছে ও। দুটো কলেজ আছে যেখানে ও চাকরি পেতে পারে। এইবার বাকিটা উপরওয়ালার হাতে, দেখা যাক কি হয়। নানান চিন্তা করতে করতে ফাহিম কোচিং সেন্টারে এসে পৌঁছলো। ক্লাস শুরু হওয়ার এখনো 15 মিনিট বাকি। ভাবলো একটু জিরিয়ে নেওয়া যাক, তাই ফাহিম অফিস রুমে চলে গেল। না, আর কেউ আসেনি। তাড়াহুড়ো করে কোচিংয়ে এসে পৌঁছালো নূর। পুরো নাম মেহজানুর শাখাওয়াত। এইবার অনার্স প্রথম বর্ষে পড়ে সে। আজ তার টেস্ট আছে, তাই তো তাড়াহুড়ো করছে। তবে এর থেকেও বড় কারণ হলো তার একজনকে দেখতে হবে। সেই মানুষটাকে চোখের দেখা একবার না দেখলে যে পুরো দিনটাই বিষাদ লাগে। যেই ভাবা সেই কাজ। নূর দ্রুত অফিস রুমের দিকে চলে গেল। গিয়ে দেখলো অফিস রুমের লাইট জ্বালানো। তার মানে লোকটা এখানেই আছে। নূর ধীরে ধীরে দরজার আড়াল হতে উকি মারল। তাকাতেই যেন ওর চোখে একরাশ মুগ্ধতা এসে ভর করল। লোকটা এত সুন্দর কেন? এই যে চেয়ারে হেলান দিয়ে চোখের ওপর হাত রেখে আছে, কি সুন্দরী না লাগছে তাকে। গ্রে রঙের টি শার্ট আর কালো ডেনিম প্যান্টে লোকটাকে মারাত্মক সুদর্শন লাগছে। এই যে একটু পরপর ঢোক গিলার সময় অ্যাডামস অ্যাপেলটা নড়ে ওঠে। নূরের খুব করে মন চাই ওখানে একটা চুমু এঁকে দিতে। নিজের ভাবনাতে নিজেই লজ্জা পেল নূর। না, এখানে আর 1 মিনিট দাঁড়ালে পাগল হয়ে যাবে ও। তাই দ্রুত অফিস রুম থেকে চলে আসলো। ওদের জন্য বরাদ্দকৃত রুমটাতে গিয়ে একটা বেঞ্চে বসে পড়ল। জোরে জোরে শ্বাস নিল নূর। কি করবে ও? কি করলে এই বেহায়া মনটাকে নিয়ন্ত্রণে আনতে পারবে? আর কতকাল এই দহনে জ্বলে পুড়ে ছারখার হবে? কাউকে ভালোবাসা কি পাপ? হ্যাঁ, পাপই তো। তার জন্য ভালোবাসা পাপ। ওর যে কাউকে ভালোবাসার অধিকার নেই। তবুও কিভাবে যে এই লোকটাকে নিজের অজান্তেই ভালোবেসে ফেললো জানে না নূর। যখন ওদের নয়ন স্যার এসে লোকটাকে পরিচয় করাতে নিয়ে এসেছিল, তখন এক দেখাতেই প্রেমে পড়ে গিয়েছিল লোকটার। জানতে পেরেছিল লোকটার নাম ফাহিম মৃধা। সেই থেকেই এই নামটা ওর মন আর মস্তিষ্কে এমনভাবে গেঁথে গিয়েছে যে তা মুছে ফেলার সাহসও নেই। কিন্তু এটা যে হবার নয়। সে যে চাইলেও ফাহিমকে পাবে না। তার যে হাত পা আগে থেকেই বাঁধা। কথাগুলো যতবার ভাবে নূরের কান্না পায়, ভীষণ রকম কান্না পায়। রুমে থাকলে একা একা কাঁদেও অনেক। এই যে এখনো চোখ ভরে আসতে চাইছে নূরের, তারপরেও নিজেকে সামলে নিল। কিন্তু হায়, যেভাবে চোখের অশ্রুগুলোকে সামলালো, সেভাবে যদি এই মনটাকে আর অনুভূতিগুলোকে সামলাতে পারত। ক্লাসে সব স্টুডেন্টরা এসে পড়েছে। নূর ঠিকঠাক হয়ে বসলো। একটু পরেই ফাহিম আসলো, হাতে তার প্রশ্ন। টেস্ট নিবে যে। নূর আর চোখে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। পুরো ক্লাসে আর একবারও তাকালো না, কারণ তাকালে যে সর্বনাশ। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। মোট 4টা কোম্পানি সিলেক্ট করেছিল ফাহিম। সেখানে 3টাতে ইন্টারভিউ দিয়েছে আরাবি, আর আজ শেষটাতে ইন্টারভিউ দিতে যাচ্ছে আরাবি। এমনিতে গত ইন্টারভিউগুলোতে ফাহিমি নিয়ে গিয়েছিল ওকে, কিন্তু আজ আর আসতে পারেনি। ফাহিমেরও নাকি কি জানি জরুরি কাজ পড়ে গিয়েছে, তাই আরাবিকে আজ একাই বের হতে হলো। কিন্তু এই যে রাস্তার জ্যাম, এ যেন ছাড়া নামই নিচ্ছে না। ফাহিমের কথা মতো 1.5 ঘন্টা আগে বের হয়েছে আরাবি, কিন্তু এখন মনে হচ্ছে আরো আগে বের হতে হতো। যেই জ্যাম লেগেছে, আরাবি বিরক্ত হয়ে রিক্সা থেকে নেমে দাঁড়ালো। হেঁটে গেলেও আগানো যাবে, কিন্তু এভাবে এক জায়গায় বসে থাকলে কিছুই হবে না। ওদিকেও দেরি হয়ে যাচ্ছে। আরাবি রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে দিল।
তারপর হাঁটা ধরল নিজের গন্তব্যের দিকে। গুগল ম্যাপে আরেকবার লোকেশনটা চেক করে নিল। না, ঠিক পথেই যাচ্ছে। অনেকক্ষণ হাঁটার পর জ্যাম ছাড়িয়ে সামনে এগিয়ে গেল আরাবি। যাক, অবশেষে নিস্তার পেল এই জ্যাম থেকে। এখন আবার একটা রিক্সা বা সিএনজি ভাড়া করা লাগবে। কিন্তু না, একটা রিক্সা বা সিএনজিও খালি নেই। না পেয়ে আবারও হাঁটতে লাগলো। ড্যাম ইট, আই হ্যাভ টু গো টু অফিস আর্জেন্টলি। আর এই গাড়িটাকে এখনই নষ্ট হতে হতো। বিরক্ত হয়ে বলল জায়ান। পুরো নাম সাফওয়ান জায়ান শাখাওয়াত। শাখাওয়াত ইন্ডাস্ট্রির মালিক নিহাল শাখাওয়াতের ছেলে। এদিকে জায়ানের কথা শুনে ওর ড্রাইভার দ্রুত গাড়ি থেকে বের হতে হতে বলে, জাইন বাবা, তুমি চিন্তা করো না, বেশি কিছু হয় নাই। আমি এক্ষুনি ঠিক করে নিচ্ছি, একটু অপেক্ষা করো। ঠিক আছে, জলদি করুন চাচা। ড্রাইভার চাচা বেরিয়ে যেতেই জায়ান ফোন বের করে ওর বাবাকে বিষয়টা জানিয়ে দিল। সে আসতে একটু দেরিও হতে পারে, তারা যেন ওর অপেক্ষা না করে। তারপর কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে রইল। কিন্তু না, এভাবে আর টেকা যাচ্ছে না। এসির বাতাসেও কেমন যেন হাঁসফাঁস লাগছে জায়ানের। তাই গাড়ি থেকে বেরিয়ে গেল। আজ বেশি একটা রোদের তাপ নেই। হঠাৎ একটা দমকা হাওয়া বয়ে গেল। সেই সাথে মনে হলো ওর চোখে কোনো ময়লা গিয়েছে। জায়ান সাথে সাথে চোখে হাত দিয়ে দিল। তাকাতে পারছে না জায়ান। দ্রুত পকেট হতে রুমাল বের করলো। হালকাভাবে চোখটা রুমাল দিয়ে আলতোভাবে পরিষ্কার করে নিল। হ্যাঁ, এখন ঠিক আছে। রাস্তায় ভালোভাবে তাকালো, দেখছে কোনো গাড়ি স্পিডে আসছে কিনা। এভাবে তাকাতে নিয়ে হঠাৎ জায়ানের একটা জায়গায় চোখ আটকে গেল। সাথে মনে হলো ওর হৃৎপিণ্ডটাও কেমন জোরে জোরে বিট করছে। জায়ান বুকের বাপাসটায় হাত রাখলো। কি অদ্ভুত শব্দ হচ্ছে বুকের বাপাসটায়। আশ্চর্য, চোখের পলকটাও তো ফেলতে পারছে না। এমন কেন হচ্ছে? আগে তো এমন হয়নি। আশেপাশে শত শত মেয়েদের দেখেও, কিন্তু কোনো মেয়েকে দেখে তো এমন অদ্ভুত অনুভূতি হয়নি। এই মেয়েটাকে তো এই প্রথমবার দেখলো। তাহলে এসব অনুভূতির মানে কি? নিজের এসব অদ্ভুত কাণ্ডে নিজের ওপরেই বিরক্ত হলো জায়ান। টেনে হিচড়ে সরিয়ে আনলো চোখ জোড়া। কিন্তু বেহায়া চোখ জোড়া ওই শুভ্র জামা পরিহিত মেয়েটার দিকেই চলে যাচ্ছে। জায়ান সরে যেতে চাইল। হঠাৎ খেয়াল করলো কিছু একটা। রাস্তার অপর পাশে হলো সেই শিশু পার্ক, আর তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে মেয়েটা। শিশু পার্ক আর সাধারণ মানুষ চলাফেরা করার জন্য যে রাস্তার মধ্যে লোহার বেড়িবাঁধ দেওয়া, ঠিক সেই বেড়িবাঁধের সাথে ঘেঁষেই একটা পেয়ারা গাছ। কিছু বাচ্চা সেই পেয়ারা গাছে ইটের টুকরো দিয়ে ঢিল ছুড়ছে। আর মেয়েটা আরেকটু গেলেই তো ওই ইটের টুকরোগুলো মেয়েটার গায়ে এসে লাগতে পারে। জায়ানের মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল। ডেকে উঠল জোরে, এই মেয়ে, আর সামনে এগিয়ে যেও না। কিন্তু গাড়ির আওয়াজে কিছুই কানে শোনা যাচ্ছে না। জায়ান চরম রকম বিরক্ত হলো। মেয়েটা কি কানা নাকি? চোখে দেখে না? একটু সুযোগ পেতে জায়ান দ্রুত রাস্তার ওপাশে দৌড় লাগালো। তারপর কোনো কিছু না ভেবেই হ্যাচকা টানে মেয়েটাকে সরিয়ে দিল, যার ফলে ওই ছুঁড়ে মারা ইটের টুকরোগুলো একটা এসে লাগলো জায়ানের কপালের ঠিক বাপাশে। সাথে সাথে ব্যথায় নাকমুখ কুঁচকে নিল জায়ান, আর ব্যথাযুক্ত স্থানটা হাত দিয়ে চেপে ধরল। ফাহিম ফোন দিয়েছিল আরাবিকে বোনের ভালো মন্দ জিজ্ঞেস করার জন্য, কিন্তু ফোনে কি যেন একটা সমস্যা হলো। ফোনটা বন্ধ হয়ে গেল। এরপর কিছুতেই আর চালু হচ্ছে না। বারবার চেষ্টা করছে আরাবি, আর সাথে রাস্তায় এগিয়েও যাচ্ছে, না হলে যে দেরি হয়ে যাবে। এদিকে একটা রিক্সা বা সিএনজি পাচ্ছে না। কি এক মুসিবতে এসে পড়ল সে এদিকে মোবাইল নিয়ে দুশ্চিন্তায় মগ্ন। হঠাৎ মনে হলো কে যেন সজোরে তার হাত ধরে টান দিল। ভয় পেয়ে আরাবি মৃদু চিৎকার করে চোখ বন্ধ করে নিল। পরপর ব্যাপারটা কি হলো বোঝার জন্য চোখ খুলতেই অবাকের শেষ পর্যায়ে চলে গেল আরাবি। একটা লোক তার পাশে দাঁড়ানো, আর লোকটা হাত দিয়ে তার কপাল ধরে রেখেছে। সেই হাতের তেলোর নিচ দিয়েই লাল রক্তের তরল মানে রক্ত গড়িয়ে পড়ছে, আর লোকটার চোখে মুখে স্পষ্ট বেদনার ছাপ। তবে কি লোকটা ওকে বাঁচাতে গিয়ে নিজেই আঘাত পেল? কেন করলো লোকটা এমন? কেন ওকে রক্ষা করলো? কি করবে ভেবে পাচ্ছে না আরাবি। ওর কারণে একজন মানুষ এভাবে আঘাত পেয়েছে, চিন্তা করলেই কেমন যেন বিষাদে মুখ ভার হয়ে আসে। রক্ত পড়ছে এখনো কপাল থেকে। আরাবি যে লোকটার হাতটা সরিয়ে একটু দেখবে কি অবস্থা হয়েছে তারও উপায় নেই। কোথায় এই দৈত্যের মতো লোকটা, আর কোথায় আরাবি একটা আদুরে বিড়াল ছানা? অমন জিরাফির মতো লম্বা মানুষটার মাথাটা কি আরাবি হাতে নাগালে পাবে? আরাবির শুকনো ঢোক গিলল। মেয়েলি রিনঝিনে কণ্ঠে বলে ওঠে, এই যে শুনছেন, ওভাবে কাটা জায়গাটা চেপে ধরে রাখবেন না। একটু এদিকে আসুন, রক্ত বন্ধ করতে হবে আগে। মিষ্টি কণ্ঠস্বরটা কানে এসে লাগতেই জায়ান তাকালো আরাবির দিকে। স্থির হয়ে গেল চাহনি, যেন একটুর জন্য মেয়েটার ওপর থেকে নজর সরালে জায়ানের বড্ড ক্ষতি হয়ে যাবে। এদিকে আরাবি এদিক সেদিক তাকালো। তারপর দেখতে পেল এই শিশু পার্কের ভেতরে একটা কাঠগোলাপ গাছের পাশেই বসার জন্য বেঞ্চ আছে। আরাবি নরম স্বরে বলে ওঠে,
এই যে একটু কষ্ট করে আমার সাথে ওইখানটায় চলুন। আরবি হাত দিয়ে নির্দিষ্ট জায়গাটা দেখালো, তারপর পা বাড়ালো সেদিকে যাওয়ার জন্য। জায়ানও কেমন যেন মন্ত্রমুগ্ধের মতো আরবির পিছু পিছু যাচ্ছে। কাঠগোলাপ গাছের সামনে আসতেই আরবি বলল, বেঞ্চিতে বসে পড়ুন, আমি আপনার ক্ষতস্থানটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিচ্ছি, না হলে ইনফেকশন হয়ে যাবে। জায়ান বিনা বাক্যে সেখানে বসে পড়ল। পরপর নিজের পুরুষালী গম্ভীর কণ্ঠে বলল, আপনিও বসুন। কণ্ঠস্বরের আওয়াজে আরবি খানিক কেঁপে উঠল। এত গভীর আর গাম্ভীর্যতার সাথে কাউকে কখনো কথা বলতে শোনেনি আরবি। তারপরেও নিজেকে সামলে নিয়ে বলে, আমি এখানে বসলে আপনার ব্যান্ডেজটা করতে পারবো না। কেন? নিজেকে দেখুন আপনি কত লম্বা, আমি বসলে ব্যান্ডেজ করব কিভাবে? আরবি যুক্তিসঙ্গত কথায় দমে গেল জায়ান। পরপর ওর ভ্রুজোড়া কুঁচকে আসে। ও কি একটু বেশি লম্বা হয়ে গিয়েছে? না না, তা হবে কেন, সে ঠিকই আছে। এই মেয়েটাই বেশি খাটো। ভ্রু কুঁচকে বসে রইল জায়ান। এদিকে আরবি নিজের ব্যাগ থেকে ছোট্ট একটা ফার্স্ট এইড বক্স বের করলো। এটা ওর ব্যাগে সবসময় থাকে, কখন না কখন বিপদ হয়ে যায়, বলা যায় না, তখন দরকারে লেগে যাবে। এইভাবে এটা যেখানেই যায় নিজের সাথে নিয়ে যায়। এই যেমন আজ কাজে লেগে গেল। এটা এখন না থাকলে কি করতো আরবি? আশেপাশেও কিছু চেনে না যে কিছু একটা ব্যবস্থা করবে। আরবি প্রথমে ও রুমালটা পানি দিয়ে ভিজিয়ে নিল, তারপর আলতোভাবে জায়ানের ক্ষতস্থানটা পরিষ্কার করতে লাগলো। খুব সাবধানে করছে যাতে জায়ান বিন্দু মাত্র ব্যথা না পায়। ক্ষতস্থানটার রক্তগুলো পরিষ্কার করা হয়ে গেলে এবার আরবি অ্যান্টিসেপটিক সলিউশন বের করলো। তুলোর মাঝে হালকা একটু লাগিয়ে নিল, তারপর জায়ানকে উদ্দেশ্য করে বলে ওঠে, শুনুন, এটা লাগালে একটু জ্বলবে, একটু ব্যথা সহ্য করে নিয়েন। হ্যাঁ। জায়ান ফের ভ্রু কুঁচকাল। আশ্চর্য, এই মেয়ে কি তাকে 5 বছরের বাচ্চা ভাবছে নাকি যে অ্যান্টিসেপটিক সলিউশন লাগালে জ্বলবে আর সে কাঁদবে? এদিকে জায়ানের ভ্রু কুঁচকানো দেখে থতমত খেয়ে গেল আরবি। লোকটা এভাবে তাকাচ্ছে কেন? তবে কি লোকটা ওর উপর রাগ করেছে? ওর কারণেই তো লোকটার এই অবস্থা। মনটা খারাপ হয়ে গেল আরবি। বিষণ্ণ মনে খুব সাবধানে জায়ানের ক্ষতস্থানটা পরিষ্কার করতে লাগলো। আবার জলে কিনা এটা ভেবে মাঝে মাঝে ফু দিয়ে দিচ্ছে। এমন সময় দমকা হাওয়া বয়ে গেল। কাঠগোলাপ গাছটা থেকে ঝরে পড়লো বেশ কয়েকটা কাঠগোলাপ। বাতাসের কারণে আরবির মাথায় ওড়না দিয়ে ঘুমটা দেওয়া ছিল, তা মাথা থেকে পড়ে গেল। আরবির ছোট চুলগুলো ছোটাছুটি করতে লাগলো। আর ঝরে পড়া কাঠগোলাপ ফুলগুলোর মাঝে একটা ফুল এসে পড়লো আরবির চুলের ভাঁজে। আরবির সেদিকে খেয়াল নেই, সে তো ব্যস্ত জায়ানের সেবা করতে। এদিকে এমন মনোরম একটা দৃশ্য দেখতে পেয়ে জায়ান যেন স্থির হয়ে গিয়েছে, থমকে গিয়েছে ওর দৃষ্টি। মেয়েটাকে অদ্ভুত সুন্দর লাগছে, যেন ফুলের মাঝে একটি ফুল। কি আশ্চর্য! এমন অদ্ভুত সব চিন্তা ভাবনা কেন আসছে ওর মাথায়? অদ্ভুত অনুভূতি তো কোনোদিন হয়নি। তবে জায়ানের কাছে এই অনুভূতিটা চমৎকার লাগছে, ভালো লাগছে। এদিকে আরবি খুব সুন্দরভাবে জায়ানের ক্ষতস্থানটা ব্যান্ডেজ করে দিল, তারপর বলে উঠল, নিন, ব্যান্ডেজ করা শেষ। অতটা গভীর হয়নি ক্ষতটা, তবু আমি সাজেস্ট করব একবার ডক্টর দেখিয়ে নেবেন। আমি শুধু প্রাথমিকভাবে একটু চিকিৎসা দিয়েছি। আরবির কথায় ধ্যানভগ্ন হয় জায়ানের। তাকায় আরবির দিকে, ভরকে যায় আরবি। এই লোকটার চোখের মাঝে কি যেন আছে। যতবার আরবি লোকটার চোখের দিকে তাকাতে চেষ্টা করে, কিন্তু একবারও সক্ষম হয় না মেয়েটা। অদ্ভুতভাবে দেহে কাঁপন ধরে যায় ওই চোখের চাহনিতে। আরবি দ্রুত দৃষ্টি সরিয়ে নিল, নিজেকে সামলে নিয়ে ফের বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বড় একটা দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। আমি আপনার এই অবদান কোনো দিন ভুলবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। আরবির কথায় জায়ান উঠে দাঁড়ালো, গম্ভীর মুখে বলে উঠল, ইটস ওকে, তবে আগে থেকে খেয়াল রাখবেন, চোখটা আল্লাহ আশপাশ দেখার জন্য দিয়েছে, সেটা সঠিক জায়গায় কাজে লাগান। এই বলে জায়ান সামনের দিকে পা বাড়ালো। ড্রাইভার চাচা কল দিচ্ছে, ওর গাড়ি ঠিক হয়ে গেছে। জায়ান আর একবারও তাকালো না, সোজা নিজের গাড়িতে গিয়ে বসলো। এদিকে ড্রাইভার চাচা জায়ানের মাথায় ব্যান্ডেজ দেখে নানান প্রশ্ন করলো। জায়ান কোনো রকম তাকে শান্ত করলো, বিষয়টা বুঝিয়ে। এরপর অফিসের উদ্দেশ্যে রওনা হলো। অফিসে আসতেই সবাই জায়ানকে গুড মর্নিং উইশ করলো। আর বেশি কিছু জিজ্ঞেস করার সাহস পেল না তারা, কারণ জায়ান বেশি কথা বলা পছন্দ করে না। অফিসে এসে জায়ান সবার আগে নিজের বাবার কেবিনে গেল। নিহাল সাহেব তো ছেলের মাথায় ব্যান্ডেজ দেখে অস্থির হয়ে উঠলেন। জায়ান, এটা কি করে হলো? আবার কি কোথাও মারামারি করেছো তুমি? জায়ান বিরক্ত হলো তার বাবার কথায়, বলল, ডু ইউ থিঙ্ক আই এম স্টিল আ কিড? হোয়াটস দ্য পয়েন্ট অফ আস্কিং দিস কোয়েশ্চেন বাবা? তাহলে মাথায় আঘাত পেলে কিভাবে? গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, যেখানে নষ্ট হয়ে গিয়েছিল ওখানে পার্ক ছিল, আর সেখানে বাচ্চারা একটা পেয়ারা গাছে ঢিল ছুঁড়ছিল, যা ভুলবশত আমার মাথায় এসে লেগে যায়। দ্যাটস ইট।
অল্প একটু কেটেছে, ডোন্ট বি স্যাড। কিন্তু বাবার মন এত সহজে কি মানে? মনে মনে ঠিকই চিন্তা করছেন তিনি। চিন্তার সুরে তিনি বলেন, আমি তো যেমন তেমন, তোমার মা এই আঘাত দেখলে পাগল হয়ে যাবে। জায়ান টেবিল থেকে একটা ফাইল নিয়ে চেক করছিল। নিহার সাহেবের কথা শুনে উত্তর দেয়, আই ক্যান হ্যান্ডেল হার, ডোন্ট ওয়ারি। একটু থেমে আবার বলে, ইন্টারভিউ কে নিচ্ছে? ইফতি নিচ্ছে, সাথে ম্যানেজার সুলেমান আছে। তুমি গিয়ে একবার চেক করো গিয়ে। আফটার অল এমপ্লয়িটা তোমার জন্য সিলেক্ট করা হবে, তোমার পিএ হিসেবে। জায়ান চোখ উল্টিয়ে ফেলল, কণ্ঠে তার স্পষ্ট বিরক্তি। এটা কি কোনো দরকার আছে? আগেও একবার এমন করেছো। ড্যাম দ্যাট গার্ল। এখনো মনে পড়লে রাগে আমার মাথাটা গরম হয়ে যায়। এইবার কোনো মেয়েকে আমার পিএ বানাবে না বাবা। নিহার সাহেব দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, আব্বু, যদি কেউ নিজের যোগ্যতায় চাকরিটা পায় তাকে কিভাবে মানা করা যায় বলো? আগের বারও তুমি একই কথা বলেছো, তার নমুনা নিশ্চয়ই দেখেছিলে। হ্যাঁ মানছি, ওই মেয়েটা খারাপ ছিল, তাই বলে একজন দিয়েই কি তুমি সবাইকে জাজ করতে পারো না? তোমার মা, ছোট আম্মু, নূর, ওরা কি ওই মেয়েটার মতো বলো? জায়ান এই বিষয়ে আর কথা বাড়াতে চাইছে না, তাই কেবিন থেকে বের হতে হতে বলে, I don't want to take about this anymore. I'm going to my cabin. আজ বাড়ি চলে যাও, অফিস করার দরকার নেই। নিহার সাহেব চিন্তিত হয়ে কথাটা বললেন, কিন্তু কে শুনে কার কথা? জায়ান নিজের মন মতো চলে গেল। নিহার সাহেব ছেলের প্রস্থানের দিকে তাকিয়ে হতাশার নিঃশ্বাস ছাড়লেন। এই ছেলেটা যে কিভাবে এমন গম্ভীর রকচটার স্বভাবের হয়েছে কে জানে। ছেলেটাকে নিয়ে তার ভীষণ চিন্তা হয়। ছেলেটাকে বিয়েও দিতে চাইছেন তিনি। শুনেছে বিয়ে করলে নাকি ছেলেরা ভালো হয়ে যায়, কিন্তু ছেলে তার 32 বছরে পা দিয়ে ফেলেছে। কিন্তু বিয়ের কথা শুনলেই রেগে মেগে আগুনের গোলা হয়ে যায়। কি যে করবে সে এই ছেলেটাকে নিয়ে? আমাকে ভেতরে যেতে তো দেবেন, এভাবে গেটের কাছ থেকে তাড়িয়ে দেওয়ার মানে কি? আরাবির কণ্ঠে স্পষ্ট কান্নার আভাস। এই কোম্পানিতে চাকরি নেওয়ার অনেক ইচ্ছে আরাবির। ফাহিমও খুব করে চায় এই কোম্পানিতে যেন আরাবি চাকরিটা পায়, কিন্তু এভাবে যে দোরগড়ায় এসে ওকে ফিরে যেতে হবে এটা কোনোভাবেই মানতে পারছে না আরাবি। এদিকে আরাবির এত আকতি মিনতি শুনেও দারোয়ান একটুও গলল না, বরঞ্চ নিজ কথায় অটল থেকে বলল, দেখেন আফামনি, ম্যানেজার সাহেব কইছে ইন্টারভিউ নেওয়া শেষ, আর কাউকে ভেতরে দায়িত্ব দেওয়া যাইব না। তার কথা না মানলে যে আমার চাকরি থাকবো না। আরাবি কি করবে ভেবে পাচ্ছে না। এভাবে যে এত দেরি হয়ে যাবে ভাবতে পারেনি আরাবি, কিন্তু উপায় তো ছিল না কোনো। একটা লোক তার জন্য আঘাত পেয়েছে, আর সে কিভাবে পারত লোকটাকে ওই অবস্থায় ফেলে আসতে? এতটা নিষ্ঠুর আরাবি না যে নিজের লাভের জন্য সে অন্যের এভাবে ক্ষতি করবে। আরাবি নিজেকে সামলালো, এভাবে ভেঙে পড়লে হবে না। শেষবারের মতো চেষ্টা করবে সে, তাই শান্ত কণ্ঠে বলে, চাচা, একবার ম্যানেজার স্যারকে ডেকে দিন না প্লিজ, আমি একটু ওনার সাথে কথা বলেই চলে যাব। দারোয়ানের বুঝি এবার একটু মায়া হলো। আচ্ছা দাঁড়াও, ওনারা ডাকতেছে। দারোয়ান টেলিফোনের মাধ্যমে ম্যানেজারের সাথে কথা বলল। মিনিট 15 পর ম্যানেজারকে দেখা গেল। স্বস্তি নিঃশ্বাস ফেলল আরাবি। যাক, ম্যানেজার এসছে, দেখা যাক এইবার কিছু করতে পারে কিনা। ম্যানেজার এসে বলেন, কি সমস্যা? এভাবে আমাকে নিচে ডাকলে কেন? দারোয়ান আরাবিকে দেখিয়ে বলে, এই আফামনি আপনার সাথে দেখা না করে এইখান থেকে যাইব না, যে ধরছে। তাই তো উপায় না পাইয়া আপনারা ডাকলাম। ম্যানেজার বোধ হয় বেজায় বিরক্ত হলেন এমন কথা শুনে। তারপরেও ভদ্রতার সহিত কথা বলতে লাগলেন, কারণ সে যদি কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছে এই কথা তার স্যারের কানে যায়, তবে তার চাকরিটা আর থাকবে না। তিনি বলেন, জি বলেন, কি দরকার আমাকে দিয়ে? আরাবি জিহ্বা দিয়ে ঠোঁটজোড়া ভিজিয়ে নিল, তারপর বিস্তারিতভাবে বিষয়টা খুলে বলল ম্যানেজারকে। সব শুনে ম্যানেজার বলেন, বুঝলাম বিষয়টা, তবে এখন আমার হাতে আর করার কিছুই নেই। আপনি টাইম মতো পৌঁছাতে পারেননি, এটা আপনার প্রবলেম। এখানে আমার কি করার বলুন? তাছাড়া ইন্টারভিউ নেওয়াও শেষ। স্যারা তো ওখানে নির্ধারণও করে ফেলেছেন মনে হয় কাকে সিলেক্ট করবেন। আপনি আসতে পারেন এখন। ম্যানেজারটা আর 1 মিনিটও দাঁড়ালো না, হনহন করে চলে গেল। এদিকে আরাবি আর সুযোগও পেল না কিছু বলার। মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল আরাবির। আজকের মতো এত মন খারাপ তার কোনো দিন হয়নি। কি জবাব দিবে ফাহিমকেও? প্রথমবার ফাহিমকে ছাড়া কোনো কাজে বেরিয়েছে আরাবি, আর সেটাও ঠিকঠাক করতে পারল না। তাহলে চাকরিটা করবে কিভাবে? ওর মন খারাপটা মনে হয় আকাশটা অনুভব করলো, তাই তো ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। এরপরেই ঝুমঝুমিয়ে নামলো অঝোর ধারায় বৃষ্টি, ভিজিয়ে দিল আরাবিকে। আকাশের দিকে তাকালো আরাবি, কিন্তু বৃষ্টির প্রকোপের কারণে ঠিকঠাক তাকাতেও পারছে না।
আরাবি মলিন হাসল, মনে মনে আওড়ালো, আকাশটা আজ রাগ করেছে, কাঁদছে অঝোর ধারায়, মনটা আমার উদাস তাই, কেমনে বলো সারাই, এমন ক্ষণে গৃহকোণে থাকতে চায় না মন, মেঘলা আকাশ বলো তো দেখি, আমিও যদি কাঁদতে থাকি লাগবে তোমার কেমন। আর কিছু ভাবলো না আরাবি, এখন বাসায় ফিরতে হবে। রিক্সা বা সিএনজির জন্য দাঁড়িয়ে রইল, কিন্তু আজ যেন রিক্সা আর সিএনজিওয়ালারা ওর সাথে শত্রুতাম করছে। কিছুতেই আরাবি একটা রিক্সা বা সিএনজি পাচ্ছে না। হেঁটে হেঁটে ম্যানেজারের সাথে কথা বলছে জায়ান। ওর অনুপস্থিতিতে কি কি হয়েছে তা জেনে নিচ্ছে। ওর উদ্দেশ্য ইফতির কাছে যাবে, কারণ ইন্টারভিউটা ওই নিয়েছে। জায়ানদের অফিসের বিল্ডিং এর সামনে দেওয়ালটা পুরো কাছে, অনায়াসে বাহিরের সব দেখা যায়। এভাবেই জায়ান হাঁটতে হাঁটতে বাহিরের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়, কিন্তু কিছু একটা দেখতে পেয়ে আবারও থেমে যায় জায়ান। পূর্ণ দৃষ্টিতে সেদিকে তাকায় জায়ান। না, ভুল দেখছে না, এটা সকালের সেই মেয়েটাই। কিন্তু এই মেয়ে এখানে কি করছে, আর এমন বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আছে কেন? পাগল নাকি? যদি ঠান্ডা লেগে যায়, যদি জ্বর আসে, তখন কি হবে? জায়ান ম্যানেজারকে ডেকে বলল, সুলাইমান সাহেব। ম্যানেজার সুলাইমান দ্রুত জবাব দিলেন, জি স্যার। জায়ান হাতের ইশারায় আরাবিকে দেখালো, তারপর বলল, ওই মেয়েটা আমার অফিসের সামনে কি করছে, খবর নিয়ে আসুন তো। ম্যানেজার সুলাইমান মেয়েটাকে দেখে নিল, আরাবিকে চিনতে পেরেই বলল, আরে স্যার, মেয়েটা আমাদের অফিসেই এসেছিল। ইন্টারভিউ দেওয়ার ক্যান্ডিডেটদের মাঝে এই মেয়ের নাম ছিল, কিন্তু ঠিক টাইমে আসতে পারেনি। সব শেষ তখন এসেছে, তাই আমি মানা করে দিয়েছি। সব শুনে কেন যেন জায়ানের প্রচুর রাগ লাগলো। রাগী চোখে তাকালো ম্যানেজার সুলাইমানের দিকে, এমন ভাবে তাকালো যেন অনেক বড় কোনো অপরাধ করে ফেলেছে সে। সুলাইমান শুকনো ঢোক গিল, কাপা গলায় বলতে চাইলো, স্যার আমি মিসবিহেভ করিনি তো, ভালোভাবেই বলে। আর বলতে পারল না সে, তার আগে জায়ান তাকে থামিয়ে দিল। ডোন্ট সে আ ওয়ার্ড, জাস্ট শাট ইয়োর মাউথ। তারপর আবার বাহিরে আরাবির দিকে তাকালো, দেখলো আরাবি একটা সিএনজি দাঁড় করিয়েছে। এরপর সে সিএনজিটায় উঠে বসতেই তার চোখের পলকেই চলে গেল। জায়ান এইটুকু দৃশ্য দেখিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ম্যানেজার সুলাইমান, I want complete details of that girl. That work should be done quickly. Otherwise, it will be bad for you. কথাগুলো বলেই রাগে গটগট পায়ে চলে গেল জায়ান, আর ভয়ে সিটিয়ে দাঁড়িয়ে রইল ম্যানেজার সুলাইমান। মুষলধারে বৃষ্টি হচ্ছে, ভিজিয়ে দিচ্ছে প্রকৃতি। ঝোড়ো হাওয়ার প্রকোপে গাছপালাগুলো নড়ে চড়ে উঠছে ভয়ঙ্কর ভাবে। এক কাপ কফি হাতে বারান্দায় দাঁড়িয়ে আরাবি, সে ঝড় বৃষ্টির এই তাণ্ডব লীলা দেখতে ব্যস্ত। হাতের কফি তার সেই কখন ঠান্ডা হয়ে গিয়েছে। বৃষ্টির পানি ছিটিয়ে ছিটিয়ে সে ভিজিয়ে দিয়েছে আরাবিকে অনেকখানি। তবে সেদিকে বেশি ভ্রুক্ষেপ নেই মেয়েটার, কারণ মন খারাপের মেঘের সে জমেছে আরাবির মনে। কোনো কিছুই যে ওর আর ভালো লাগছে না। কত আশা নিয়ে বেরিয়েছিল বাড়ি থেকে আজ, কিন্তু হলো কি? ওকে ফিরে আসতে হলো খালি হাতে। ইন্টারভিউ তো দিবে দূরের কথা, অফিসে ঢুকতেই দিল না। এখন ফাহিম আসলে কি জবাব দিবে ও? আর বাকি কোম্পানিগুলোতেও যদি চাকরি না পায়, তাহলে কি হবে? তবে কি সংসারের জন্য কিছুই করতে পারবে না আরাবি? ফাহিমকে কি একাই এই সংসারের জন্য সব করতে হবে? কিন্তু এটা তো আরাবি কিছুতেই হতে দিতে পারে না। চাকরি না হলে নেই, ও টিউশন করাবে, দরকার পড়লে ভাইয়াকে বলবে। ও যে কোচিং সেন্টারে পড়ায় সেখানে ওকে স্টুডেন্ট পড়ানোর সুযোগ করে দিতে। তারপরেও এইভাবে হাত গুটিয়ে বসে থাকবে না আরাবি। ফাহিমের সাথে সমান তালে এই সংসারের জন্য খাটবেও। আরাবির চিন্তার মাঝে ফাহিমের কণ্ঠস্বর শোনা যায়। সে চিল্লিয়ে সবাইকে ডাকছে। আরাবির স্বাভাবিক হলো, বারান্দা দিয়ে ঠান্ডা কফিটুকু ফেলে দিল। তারপর আয়নায় নিজেকে একবার দেখে নিল। না, তাকে হাসি খুশি থাকতে হবে, কারণ ওর মন খারাপ যে কেউ সহ্য করতে পারে না। আরাবি বসার ঘরে চলে এলো, গিয়ে দেখে ফাহিম বাবা আর মাকে রসগোল্লা খাওয়াচ্ছে। বিষয়টা বুঝলো না আরাবি, বলতে চাইলো, ভাইয়া কি হয়েছে? তুমি? আরাবি কথা সম্পূর্ণ করতে পারলো না, তার আগে ফাহিম আরাবির মুখে একটা রসগোল্লা ঠুসে দিল। আরাবি চোখ বড় বড় করে ফেলল। ওর ভাই যে এমন একটা কাণ্ড করবে ভাবতে পারেনি আরাবি। এদিকে ফাহিম, জিহাদ সাহেব, লিপি বেগম আরাবিকে দেখে হেসে কুটি কুটি। আরাবি রসগোল্লাটা দ্রুত চিবিয়ে গিলে ফেলল, তারপর বলল, ভাইয়া আমাকে কথাটা তো সম্পূর্ণ করতে দেবে। আর এই রসগোল্লা এগুলো কিসের জন্য? আর বাবাকে তুমি মিষ্টি খাওয়াচ্ছ কেন? তার সমস্যা হয় বোঝো না? ফাহিম রসগোল্লার হাড়িতে টেবিলে রাখলো, হাসি হাসি মুখে এসে একপাশ থেকে আরাবিকে জড়িয়ে ধরে বলল, একটা রসগোল্লা খেলে কিছু হবে না। আর এই রসগোল্লা এনেছি কারণ আমি তোলামার কলেজে শিক্ষকতার চাকরি পেয়ে গিয়েছি।
আগামী সপ্তাহে জানি। এত বড় একটা খুশির খবর শুনে আরাবি খুশিতে চিৎকার করে উঠল। তারপর শক্ত করে জড়িয়ে ধরল ফাহিমকে। মেয়েটার চোখে পানি চলে এসছে। ফাহিমও আরাবিকে জড়িয়ে ধরে স্নেহের সাথে মাথায় হাত বুলিয়ে দিল। কিছুক্ষণ বাদে আরাবিকে সরিয়ে দেখে ও চোখে পানি। ফাহিম মৃদু হাসল। সে জানে তার বোনটা অনেক ইমোশনাল। ফাহিম যত্ন সহকারে বোনের চোখের পানি মুছে দিল। বলল, পাগলি, কাঁদছিস কেন? আরাবি হেসে বলে, এত বড় একটা খুশির খবর শুনে চোখে পানি চলে এসছে। বোকা একটা। ফাহিম আরাবির মাথায় আস্তে করে একটা টোকা মারল। তারপর কিছু একটা মনে পড়তেই আরবিকে প্রশ্ন করে, সাকট ইন্ডাস্ট্রিতে আজ ইন্টারভিউ কেমন হলো আরো? এই প্রশ্নটারই ভয় পাচ্ছিল আরাবি। এখন কিভাবে জবাব দিবে আরাবি? আরাবি শুকনো ঢোক গিলল। আমতা আমতা করে বলে উঠল, আসলে ভাইয়া, আজ রাস্তায় এত জ্যাম ছিল তোমাকে বলে বোঝাতে পারবো না। 1.5 ঘন্টা আগে বেরিয়েছি তোমার কথা মতো, কিন্তু ঢাকা শহরে যে এত জ্যাম হয় জানা ছিল না। আমি যখন সেখানে পৌঁছালাম তখন অলরেডি ইন্টারভিউ নেওয়া শেষ হয়ে গিয়েছিল। বলতে বলতে মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল আরাবি। আর মাঝখানে ওই দুর্ঘটনা আর ওই লোকটার কথা এড়িয়ে গেল আরাবি। কারণ এটা বললে বাবা মা ফাহিম সবাই চিন্তা করবে ওর জন্য। তাই না বলাই ভালো মনে করলো আরাবি। ফাহিম আলতো হেসে আরাবির মাথায় আদরে হাত বুলিয়ে দিতে দিতে বলে, থাক, এইসব নিয়ে আর মন খারাপ কথা হবে না তোর। একটাতে ইন্টারভিউ দিতে পারিসনি তো কি হয়েছে? বাকিগুলো তো ঠিকঠাক হয়েছে। সব কিছু চিন্তা করিস না। ব্যাস, এই একটা কথাই শোনার অপেক্ষায় ছিল আরাবি। মন থেকে সব দুশ্চিন্তা আর মন খারাপের রেশ এক নিমিষেই গায়েব হয়ে গেল। আনন্দে ভরে উঠল মন। আসলেই তো এখন মন খারাপ করে থাকা একদম চলবে না। ওর ভাই চাকরি পেয়েছে, এখন তো পরিবারের সাথে আনন্দ করার সময়। এসব ভেবে মিষ্টি করে হাসলো আরাবি। সমস্যা কি তোর? আমার কথা কি কানে যায় না তোর? আমার যে এক কথা বারবার রিপিট করা ভালো লাগে না, সেটা কি তুই জানিস না? দাঁতে দাঁত চেপে নূরকে ধমকে উঠলেন মিসেস সুহানা শাখাওয়াত। নূর হলো জায়ানের ছোট বোন। মিসেস সুহানা শাখাওয়াত ফের বলেন, আহাত ফোন করলে সাথে সাথে ওর ফোন রিসিভ করবি। কতবার এই কথা তোকে বলতে হবে আমায়? নূর কান্নারত কণ্ঠে বলে, আহাদের সাথে কথা বলতে ভালো লাগে না আমার আম্মু। নূরের মুখে এই কথা শুনে মিসেস সুহানা শাখাওয়াত নূরের মুখটা শক্ত করে চেপে ধরলেন। রাগী গলায় বললেন, ভালো লাগে না মানে? কেন ভালো লাগে না? বাহিরে কি কোনো নাগর জুটিয়েছিস নাকি? যদি এসব করে থাকিস আমি আগে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, সব কিছু বাদ দিয়ে দে। আহাদের সাথেই তোর বিয়ে হবে। ভেবেছিলাম তোর অনার্স কমপ্লিট হলেই বিয়েটা দেব, কিন্তু তুই যে রং তামাশা শুরু করেছিস। অনার্স ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম শেষ হলেই তোর আর আহাদের বিয়েটা আমি দিয়ে দেব। নূরকে এক প্রকার বিছানায় ছুঁড়ে মারল মিসেস সুহানা শাখাওয়াত। নূর সেভাবে পড়েই কাঁদতে লাগলো। মিসেস সুহানা চলে যেতে গিয়েও থেমে গেলেন। নূরের কাছে এসে ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলেন, আর এই কথা যদি জায়ান আর তোর বাবার খানে জায়ানও না যায় তাহলে ভালো হবে না কিন্তু নূর। আর তাছাড়া এদের এসব বিষয়ে জানলে আমারও তেমন কোনো আপত্তি নেই। আমিও তাদের বলবো তাদের বাড়ির মেয়ে এঙ্গেজ হওয়ার সত্ত্বেও বাহিরে নাগর জুটিয়ে বেড়ায়। হনহন করে চলে গেলেন মিসেস সুহানা শাখাওয়াত। এদিকে নূর বালিশে মুখ গুজে চিৎকার করে কেঁদে উঠল। তার যে আর এসব সহ্য হচ্ছে না। ও একটু শান্তিপূর্ণভাবে বাঁচতে চায়, নিজের মতো করে সব করতে চায়, কিন্তু তা যে হবার নয়। কেন এমন হলো ওর সাথে? কেন ওর এই যন্ত্রণাটুকু ওর ভাই আর বাবাকে চাইলেও বলতে পারে না? নিজের ভালোবাসার মানুষটাকেও আপন করে পাবার দুঃসাহস করতে পারে না। আজ পাচ্ছে না ও। এবার মরলেই কি ও শান্তি পাবে? কাঁদতে লাগলো নূর। অফিস থেকে মাত্রই বাসায় ফিরল জায়ান। এসে সোজা উপরে নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু দোতলায় ওঠার সময় সিঁড়ির দোরগোড়ায় দেখা হয়ে যায় মিসেস সুহানা শাখাওয়াতের সাথে। তিনি নূরের রুম থেকে বের হয়ে নিচে নামছিলেন। জায়ানের দিকে তাকাতেই তার চোখ কপালে উঠে যায়। জায়ানের কপালে ব্যান্ডেজ দেখে অস্থির হয়ে বলে উঠলেন, বাবা, এটা কিভাবে হলো? কার এমন সাহস হলো? জায়ান বাবা, খুব লেগেছে বাবা, কতখানি কেটেছে বাবা? ব্যথা করছে? এই রেনি, মিলি, ডক্টরকে ফোন কর। ইফতি কোথায়? ও আসেনি? কোথায় আছে? আজ অফিসে এমনিতেই অনেক চিল্লাপাল্লা করেছে জায়ান, সেই কারণে গলাটাও ব্যথা করছে। কাজে মনোযোগ দিতে পারেনি একদম। বারবার ওই মেয়েটার চেহারা ভেসে উঠে চোখের সামনে। কি হচ্ছে এসব ওর সাথে? কেন হচ্ছে সেটাই বুঝতে পারছে না জায়ান। তাই তো নিজের রাগ বোনের উপর ঝেড়েছে। জায়ান বিরক্তিকর কণ্ঠে বলে, মম, আই এম ভেরি টায়ার্ড নাও। লেটস টক অ্যাবাউট দিস টুমরো।
আর ইফতি ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছে। বেচারা আজ সারাদিন অনেক কাজ করেছে, একটু রিফ্রেশমেন্টের দরকার। মিসেস সুহানা মিথ্যে মিথ্যে একটু কান্নার অভিনয় করে বলেন, আচ্ছা বাবা, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি সুমনকে দিয়ে খাবার পাঠিয়ে দেবো তোমার রুমে। হুম। জায়ান চলে গেল নিজের রুমে। রুমে আসতেই গায়ের কোটটা খুলে লন্ড্রি বাস্কেটে ছুঁড়ে মারল। তারপর শার্টের বুক পকেটে হাত দিল, সেখান থেকে একটা রুমাল বের করলো। রুমালের ভাঁজটা খুলল জায়ান। সেখানে একটা নেতিয়ে যাওয়া কাঠগোলাপ ফুল। এটা সেই ফুল যেটা আরাবির চুলের মাঝে এসে ঝরে পড়েছিল। জায়ান খুব কৌশলে ফুলটা নিয়েছিল আরাবির চুল থেকে। মেয়েটা বিন্দু মাত্র টের পায়নি। জায়ান বুকশেলফের কাছে এগিয়ে গেল, সেখান থেকে ও ডায়েরিটা হাতে নিল। ফুলটা ডায়েরির ভাঁজে রাখতে রাখতে জায়ান ধীর আওয়াজে বলে উঠল, জানি না তুমি কে, তোমার নাম কি, আর আমি বা কেন এই ফুলটাকে এনে এইভাবে যত্ন করে রাখছি। শুধু এটুকু জানি, এই কাঠগোলাপটা যদি না নিয়ে আসতাম তো অনেক বড় কিছু হারাতাম আমি। জানি না মেয়ে, কিন্তু তোমাকে ঠিক এই স্নিগ্ধ কাঠগোলাপ ফুলটার মতোই স্নিগ্ধ লেগেছিল। কথাগুলো বলে জায়ান কাঠগোলাপটা ও ডায়েরির ভাঁজে যত্ন করে রেখে দিল। গভীর তন্দ্রায় আচ্ছন্ন আরাবি। গতকাল অনেক রাত করে ঘুমিয়েছে ওদের বাড়ির সবাই। অনেকদিন পর একসাথে মাঝরাত পর্যন্ত মুভি দেখেছে। আগে প্রায়শই দেখত, কিন্তু যখন থেকে জিহাদ সাহেব অসুস্থ হলেন এরপর থেকে রাত জাগা ছেড়ে দিলেন সবাই। কারণ বেশি রাত জাগা জিহাদ সাহেবের শরীরের জন্য ভালো না। তাই বাড়ির কেউই আর বেশি রাত পর্যন্ত জেগে থাকতো না। গতকাল রাতে অনেকদিন পর এভাবে আনন্দময় মুহূর্ত কাটাতে পেরে আরাবে যেন খুশির সীমানা ছিল না। প্রায় রাত ৩টার দিকে ঘুমিয়েছে। ফের আবার ফজরের নামাজ আদায় করে আবারও ঘুমিয়েছে। এখন বাজে সকাল 7টা বেজে 47 মিনিট। এমন সময় আরাবির ঘর কাঁপিয়ে বেজে উঠল ওর মোবাইল ফোন। আকস্মাৎ এমন হওয়ায় ভয় লাফ দিয়ে ওঠে আরাবি। চোখে এখনো রাজ্যের ঘুম ওর, কিন্তু হঠাৎ এভাবে ফোনটা বেজে ওঠায় যেন মেয়েটার আত্মা লাফিয়ে উঠেছে। ফোনটা একবার বেজে বন্ধ হয়ে পুনরায় আবার বেজে উঠল। নিজেকে সামলে নিয়ে আরাবি এইবার ফোনটা হাতে নিল। দেখে আননোন নাম্বার। প্রথমে ভাবলো রিসিভ করবে না, পরক্ষণে আবার চিন্তা করলো যদি দরকারি কোনো কল হয়। সেটা ভেবেই আরাবি ফোনটা রিসিভ করলো। ঘুম জড়ানো ভাঙা গলার আওয়াজে বলে উঠল, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ হতে নীরবতা, কেউ কথা বলছে না। আরাবি ভ্রু কুঁচকাল। আশ্চর্য, ফোন দিয়ে কথা বলছে না কেন? ঠিক 1.5 মিনিট খানিক পর গভীর নিঃশ্বাস ফেলার আওয়াজ শোনা গেল। সেই সাথে ভরাট কণ্ঠের একটা আওয়াজ ভেসে আসলো। অমন ভরাট কণ্ঠের আওয়াজে আরাবির বুকটা ধক করে উঠল। আওয়াজটা কেমন যেন চেনা চেনা লাগছে, আবার ঠিক চিনে উঠতেও পারছে না। এর উপর সকাল সকাল এমন একটা কথায় আরাবি ঠিক কি রিয়াকশন দিবে জানে না। একে তো অচেনা একজন তাকে ফোন করেছে, আবার বলে কিনা তার অফিসে চাকরি করতে হলে এত সকাল অবধি ঘুমানো যাবে না। আচ্ছা, বাজে কয়টা এখন? আরাবি দেয়াল ঘড়িতে তাকালো। ধরা যায় 8টা বেজে গিয়েছে। হঠাৎ খেয়াল হলো আরাবির, লোকটা চাকরির কথা বলেছে। তার মানে কি কোনো কোম্পানি থেকে ফোন এসছে? ও কি চাকরিটা পেয়েছে? আরাবি খুশিতে বাকবাকুম করে উঠল। উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে, জি স্যার, বুঝতে পেরেছি স্যার, আমার চাকরিটা কি হয়ে গিয়েছে? ওপাশ থেকে সময় নিয়ে জবাব আসলো। সাথে সাথে আরাবির মুখটা একটুখানি হয়ে গেল। যাক, এটাও বাদ। আর মাত্র 2টো কোম্পানি আছে। ওই দুটোর মাঝে একটির মধ্যেও যদি চাকরি না পায় তখন কি হবে? সকাল সকাল আরাবির মনটা খারাপ হয়ে গেল। তবে সেটা বেশিক্ষণ টিকলো না, যখন ওপাশে লোকটা বলল, যদি চাকরিটা করতে চান তবে আগামীকাল ঠিক 9টা বাজে সাখওয়াত ইন্ডাস্ট্রিতে যেন আপনাকে দেখতে পাই। আগামীকাল আপনার ইন্টারভিউ নেওয়া হবে। আশা করি আগের বারের মতো আর লেট করবেন না। ইউ শুড বি দেয়ার অ্যাট এক্স্যাক্টলি 9 o'clock টুমরো। কথাগুলো বলার সাথে সাথে ফোনটা কেটে গেল। এদিকে আরাবি ফোনটা এখনো কানে লাগিয়ে বসে আছে। আকস্মাৎ ওর সাথে কি হলো ব্যাপারটা বুঝতে পারছে না মেয়েটা। যখন বিষয়টা পুরোপুরি মাথায় ঢুকলো, আরাবি ফোনটা কান থেকে নামিয়ে চওড়া একটা হাসি দিল। ঠোঁট জুড়ে মন মাতানো স্নিগ্ধ হাসি। কাজ করতে করতে হাঁফিয়ে উঠেছে ইফতি। পুরো নাম ইমতিয়াজ ইফতি শাখাওয়াত। মিহান শাখাওয়াত এবং মিসেস মিলি শাখাওয়াতের একমাত্র ছেলে ইফতি। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় বেশ আদরের সে তাদের কাছে। এই যে তার মা তাকে এই নিয়ে কতগুলো ফোন করে ফেলেছে, বারবার বলছে খাবার খেয়ে নিতে, কিন্তু ইফতি খাবার সময়টা পাবে কোথায়? মাত্রই তো কমাস হলে অফিসে জয়েন করেছে সে। বাবা, বড় আব্বু আর বড় ভাই যেভাবে অফিস সামলায় সেভাবেও পারে না। তাই তো এইভাবে একাধারে কাজ করে যাচ্ছে ছেলেটা।
ওর বাবা, ওর বড় আব্বু আরও জায়ান ভাই যেভাবে অফিসের সব কাজ অনায়াসে সামলে নেয়, ঠিক সেরকম বানাতে চাইছে নিজেকে। অবশ্য কেউ ওকে এটা করার জন্য প্রেশার দেয় না, ও নিজ ইচ্ছেতেই করে। কিন্তু আজ কেন যেন আর ভালো লাগছে না কাজ করতে। না, এভাবে বসে থাকলে হবে না, এখন ওর মুড ভালো করতে হবে। আর মুড ভালো করার একটাই উপায়, আর তা হলো মিস আলিফা। একটি দুষ্টু হাসি দিল, তারপর বেরিয়ে গেল নিজ কেবিন থেকে। সোজা চলে গেল আলিফার ডেস্কে। মাত্রই লাঞ্চ করেছে আলিফা। পুরো নাম আলিফা দেওয়ান, আতিক দেওয়ান এবং মিসেস সামিনা দেওয়ানের ছোট সন্তান। ওরা 2 বোন। এদিকে মাত্রই লাঞ্চ করেছে আলিফা, ভাবলো একটু জিরিয়ে নিয়ে আবার কাজ করবে। কিন্তু ওর ভাবনায় 1 বালতি জল ঢালতে এসে হাজির হলো ইফতি। এসে গলা খাকারি দিল। আলিফা চমকে তাকালো। পরক্ষণে ইফতিকে দেখে নাক মুখ কুঁচকে ফেললো। এই বদমাইশ লোকটা আবার এসছে ওকে জ্বালাতে। যবে থেকে এই বজ্জাত লোকটা অফিসে জয়েন করেছে তবে থেকে ওকে জ্বালিয়ে মারছে, এক দণ্ড শান্তিতে থাকতে দেয় না। এদিকে ইফতি বেশ ভাবসাব নিল, বলে উঠল, মিস আলিফা, তুমি আমাকে দেখে এভাবে নাক মুখ কুচকালে কেন? বসকে দেখে কি কেউ এমন ব্যবহার করে? আলিফা নিজের মুখভঙ্গি ঠিকঠাক করলো অনেক কষ্টে, কিন্তু ভেতরে ভেতরে ইফতিকে গালিগালাজ করে ওকে ঝাঁঝরা করে দিচ্ছে। আলিফা ঠোঁটে জোরপূর্বক হাসি টেনে বলল, না স্যার, কি বলছেন? আমি কখন নাক মুখ কুচকালাম? তার মানে তুমি বলছো আমি মিথ্যে বলছি? না স্যার, তা কখন বললাম? ভুলে যেও না মেয়ে, আমি তোমার বস আর তুমি আমার পিএ। এখন যাও, সুন্দর করে আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে আসো। আলিফা ধরাম করে উঠে দাঁড়ালো। কোথায় ভাবলো একটু বিশ্রাম নিবে, আর কোথায় এখন এই ছাগলটার জন্য কফি বানাতে যাবে। জেগে আলিফা ধুমধাম করে চলে গেল কফি বানানোর জন্য। সাথে ইফতির বকাঝকা করা কিন্তু 1 মিনিটের জন্য কমেনি। এদিকে আলিফা যেতেই ইফতি হাসতে লাগলো। হ্যাঁ, এখন অনেক ভালো লাগছে। মেয়েটাকে বিরক্ত করতে ওর ভালোই লাগে। সে জানে আলিফা এতে অনেক রেগে যায়, আর ও চায়ও এটা যে আলিফা রাগুক, কারণ রাগলে যে মেয়েটাকে সুন্দর লাগে, আর ওই রাগত মুখশ্রী দেখতে ইফতির ভালো লাগে। যখন অফিসে প্রথম আসে ইফতি, তখন প্রথম দিনই লিফটে প্রবেশ করার সময় ধাক্কা খায় আলিফার সাথে। আলিফা তখন জানতো না যে ইফতি এই অফিসের মালিকের ভাইপো। ইফতি আর আলিফার মাঝে তুমুল ঝগড়া লেগে যায়, কেউ কারো থেকে কম না একদম। পরে বাধ্য হয়ে নিহার সাহেব নিজে এসে ওদের ঝগড়া থামায়। নিহার সাহেব ইফতিকে সরি বলতে বলেন, আর ইফতি তো নিজের বড় আব্বুর কথা ফেলতে পারে না, তাই আলিফাকে সরি বলে দেয়। কিন্তু আলিফা তো এদিকে শকড। ইফতি যে নিহার সাহেবের ভাইপো এটা জানার পর যেন বেচারি 440 ভোল্টের ঝটকা খেয়েছিল। ভেবেছিল আজ হয়তো ওর চাকরি শেষ, কিন্তু না, তেমনটা হয়নি। কিন্তু আবার এর থেকেও কম বাজে হয়নি। ইফতি এর পরদিন ওর বড় আব্বুকে বলে আলিফাকে নিজের পিএ হিসেবে নিয়োগ দেয়, যাতে ওই দিনের ঝগড়ার প্রতিশোধ নিতে পারে। প্রথম প্রথম বেজায় বিরক্ত করেছে আলিফাকে, জ্বালিয়েছে অনেক। কিন্তু এভাবে যেতে যেতে যে কবে ইফতির মনে আলিফার মনে অনুভূতির সৃষ্টি হয়ে যায় নিজেই বুঝতে পারে না ইফতি। আর যখন বুঝলো তখন আর কি করার, নিজ মনের ওপর তো আর কারো জোর নেই, তাই না? সেই থেকেই ইফতি আলিফার সাথে আঠার মতো লেগে থাকে, আর ওকে বিরক্ত করে। আর মেয়েটার রেগে আলু হয়ে ওকে বকাঝকা করতেই থাকে। নিজ অফিস রুমে এদিক ওদিক পায়চারি করছে জায়ান। কি যে হলো ওর, ও নিজেই বুঝতে পারছে না। নিজের ওপরেই বেজায় রাগ উঠছে। কাজে একদম মন লাগাতে পারছে না ও। গতকাল থেকে ওর মন মস্তিষ্কে শুধু ওই মেয়েটাই ভেসে বেড়াচ্ছে। এক দণ্ড কাজ করে শান্তি পাচ্ছে না। কাজে গাফিলতি একদম পছন্দ না জায়ানের। আর আজ সকালে মেয়েটার ওই ঘুম জড়ানো কণ্ঠস্বরটা যখন শুনল, তখন যেন নিজের হৃদস্পন্দনটাই থেমে গিয়েছিল, শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছিল। কি যেন একটা প্রখর অনুভূতি একদম আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে জায়ানকে। কেন এসব হচ্ছে, এই প্রশ্নটার উত্তর কিছুতেই মেলাতে পারছে না ও। তাই তো নিজের এই অদ্ভুত কাণ্ডে রাগে সব ধ্বংস করে দিতে ইচ্ছে করছে। জায়ান টেবিলে রাখা ফুলদানিটা সজোরে ছুঁড়ে মারল। রেগে দাঁত খিচিয়ে বলে উঠল, This damn feeling is driving me crazy. Who are you, girl? Why are you wandering in my mind like this? I want the answer. I want it. না, এভাবে আর চলবে না। এখনো সব প্রশ্নের উত্তর শুধু একজনই দিতে পারবে, আর সেটা আর কেউ না, ওর বাবা নিহার শাখাওয়াত ছাড়া। নিহার সাহেব গতকাল থেকে বেশ লক্ষ্য করছেন, ছেলে তার খুব অস্থির হয়ে থাকে। কি নিয়ে যেন শুধু চিন্তা করে। যে ছেলে তার কাজে গাফিলতি পছন্দ করে না, সে ছেলে গতকাল থেকে ঠিকঠাক কাজে মন বসাতে পারছে না।
মিটিং রুমেও দু একবার অন্যমনস্ক হয়ে পড়েছিল। হঠাৎ কি হলো ছেলেটার? বাবা তো তিনি, তাই সন্তানের জন্য চিন্তা হয়। অফিস থেকে সবাই ফিরেছেন, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সবাই এখন নিজেদের রুমে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় নিহাল সাহেব নিজ হাতে 2 কাপ কফি বানিয়ে নিলেন। তারপর পা বাড়ালেন ছাদের উদ্দেশ্যে, কারণ তিনি জানেন ছেলে তার দুশ্চিন্তায় থাকলে ছাদে একাকী সময় কাটাতে পছন্দ করে গভীর রাত পর্যন্ত। নিহাল সাহেব ছাদে গিয়ে দেখেন তিনি যা আন্দাজ করেছেন তা কানায় কানায় সঠিক। জায়ান ছাদেই আছে, সাদা ট্রাউজারের সাথে ধূসর রঙের টি শার্টে বেশ সুদর্শন লাগছে জায়ানকে। চাঁদের আলো ছেলেটার গায়ে সে লুটোপুটি খাচ্ছে, এতে যেন জায়ানকে আরো আকর্ষণীয় লাগছে। মাঝে মাঝে নিহাল সাহেবের ইচ্ছে করে জায়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে। ছেলেটা তার অবিকল ওর মায়ের মতো হয়েছে, স্বভাব চরিত্রও অনেকটা মায়ের মতো। নিজের ছেলের মাঝে স্ত্রীর প্রতিচ্ছবি খুঁজে পান তিনি। নিজের ভাবনায় মৃদু হাসলেন নিহাল সাহেব, তারপর সোজা গিয়ে জায়ানের সামনে গিয়ে দাঁড়ালেন। নিহাল সাহেব এসছেন তা বোধহয় টের পেয়েছে জায়ান, তাই তো ওনার দিকে না তাকিয়েই জায়ান বলে, এত রাত অবধি জেগে কেন আছো আব্বু? তুমি জেগে আছো কেন? পাল্টা প্রশ্ন করলেন নিহাল সাহেব। তারপর একটা কফির কাপ এগিয়ে দিল জায়ানের দিকে। জায়ান কফিটা হাতে নিয়ে এক চুমুক পান করল। বাবার হাতে কফি বরাবরই খুব পছন্দ জায়ানের, এ যেন অমৃত মনে হয়। কফির কাপটা ছাদের রেলিংয়ে রেখে জায়ান গম্ভীর মুখে বলে ওঠে, আমি হঠাৎ করে কেমন যেন নিজেকে গুলিয়ে ফেলছি আব্বু। নিজেকেই নিজে বুঝতে পারছি না। অদ্ভুত একটা অনুভূতি আমার মন মস্তিষ্ক জুড়ে বিচরণ করে বেড়াচ্ছে প্রতিনিয়ত। কিন্তু এটা কিসের অনুভূতি, কেন হচ্ছে সব আমার সাথে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। গতকাল হঠাৎ একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যে এভাবে আমার পুরো সত্তাকে এলোমেলো করে দেবে আমি ভাবতেও পারিনি। নিহাল সাহেব ছেলের এমন অগোছালো কথায় ভরকে গেলেন। হঠাৎ কি হলো ছেলেটার? এতটা অস্থির আর চিন্তিত জায়ানকে তিনি কখনো দেখেননি। নিহাল সাহেব চিন্তিত স্বরে বলে ওঠেন, কি হয়েছে? আমাকে সবটা পুরোপুরিভাবে বিস্তারিতভাবে খুলে না বললে বুঝবো কিভাবে? জায়ান একটা দীর্ঘশ্বাস ফেলল। এখন ওর বাবাই একমাত্র উপায় যার কাছে ওর এই অজানা প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবে। জায়ান ধীরে ধীরে গতকালের ওই মেয়ের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটুকু খুলে বলল। এরপর থেকে ওর মন মস্তিষ্কে ওই মেয়েটার আনাগোনা সেটাও বলল। সবটা শুনে নিহাল সাহেব অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে আছেন জায়ানের দিকে। ছেলের মুখে যে এমন কথা শুনতে হবে তার, এটা কোনোদিনও ভাবেননি তিনি। চোখ বড় বড় করে জায়ানের পা হতে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন তিনি। পরপর হঠাৎ করে উচ্চস্বরে হেসে উঠলেন। আকস্মাৎ বাবার এমন হাসিতে জায়ান চমকে উঠল। ভ্রু কুচকে তাকালো নিহাল সাহেবের দিকে। আশ্চর্য, তিনি এভাবে হাসছেন কেন? জায়ান বিরক্ত হলো বেশ, বলে উঠল, হোয়াট কাইন্ড অফ বিহেভিয়ার ইজ দিস আব্বু? আমি এদিকে চিন্তায় পাগল হয়ে যাচ্ছি অ্যান্ড ইউ আর কিডিং উইথ মি। নিহাল সাহেব কিছুতেই নিজের হাসি থামাতে পারছেন না। এদিকে জায়ান তো নিজের বাবার এমন অহেতুক হাসিতে মহাবিরক্ত। ভ্রুকুচকে ফের বলল, থামবে তুমি? কি শুরু করলে? আমার রাগ লাগছে আব্বু। আমি তোমার কাছে সাজেশন চেয়েছি, উল্টো তুমি এইভাবে পাগলের মতো হাসছো। নিহাল সাহেব বুঝলেন ছেলে তার বেজায় খেপে যাচ্ছে, আর হাসা যাবে না, তাহলে রেগে না আবার তার সাথে কথা বলাই বন্ধ করে দেয়। নিহাল সাহেব অনেক কষ্টে নিজের হাসি থামালেন, নিজেকে সামলে নিয়ে মুচকি হেসে বলেন, ছেলে যে তার বাবার মতো একই পথে হাঁটবে তা আমার আগে বোঝা উচিত ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি। তবে পরিশেষে দেখা যায় আমরা একই ঘাটের মাঝে। জায়ান পূর্ণ দৃষ্টিতে ওর বাবার দিকে তাকালো। তার কথাগুলো ঠিক আয়ত্ত করতে পারল না ও। জিজ্ঞেস করলো, মানে বুঝলাম না বাবা। আর এসব হেয়ালিপনা না করে সরাসরিভাবে সবটা বুঝিয়ে বলো আমাকে। তুমি প্রেমে পড়েছো জায়ান। প্রথম দেখাতেই মেয়েটাকে নিজের অজান্তেই মনের মাঝে জায়গা দিয়ে ফেলেছ, যাকে ইংরেজিতে বলে লাভ এট ফার্স্ট সাইট। নিহার সাহেবের মুখে এমন অপ্রত্যাশিত একটা কথা শুনে চমকে উঠল জায়ান। অবিশ্বাস্য নজরে তাকালো বাবার দিকে, পরপর চেঁচিয়ে উঠল উচ্চ স্বরে, What kind of nonsense are you talking about, Abbu? How is this possible? Are you in the right mind? আমার মাথা ঠিকই আছে, ঠিক নেই তোমারটা। কথাটা বলে নিহার সাহেব রেলিং এর ওপর 2 হাত রাখলেন। ওই তো দেখা যাচ্ছে আকাশে জ্বলজ্বল করতে থাকা সবচেয়ে উজ্জ্বল তারাটা, এটাই তো তার প্রিয়তমা। নিহার সাহেব বিড়বিড় করলেন, সাথী, তুমি তো আমার থেকে বেশি দূরে না, তবুও কেন তোমায় চাইলে একটুখানি ছুঁয়ে দিতে পারি না আমি? তুমি কি দেখছো সাথী? আমাদের ছেলের মনেও যে বসন্তের ছোঁয়া লেগেছে, ভালোবাসার ফুল ফুটেছে ওর পাথরের হৃদয়ে, যেমনটা ঠিক আমার হয়েছিল তোমার সাথে প্রথম দেখা হওয়ার দিনে।
নিহার সাহেব জায়ানের দিকে তাকালেন, হাসি হাসি মুখ করে বলে উঠলেন, তোমার মাকে প্রথম দেখেছিলাম আমাদের ভার্সিটির নবীনবরণ উৎসবের দিন। তোমার মামা সাইফকে তো চেনো, সাইফ আমার বন্ধু ছিল। তোমার মা বেড়াতে এসেছিল ওদের বাড়ি। তোমার মা ভীষণ ঘরকোনো একটা মেয়ে ছিল, সহজে কোথাও যেতে চাইতেন না, তাকে জোর করে ঘুরতে নিয়ে যেতে হতো। ঠিক তেমনটাই হয়েছিল সেদিন। বাড়িতে একা একা পড়ে থাকবে, তাই সাইফের মা আর সাইফ জোর জবরদস্তি করে ওকে আমাদের নবীনবরণ অনুষ্ঠানে নিয়ে এসেছিল। সাইফ যখন তোমার মাকে নিয়ে এসে আমাদের বন্ধু মহলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল, ঠিক তখনই ওই এক দেখাতেই ভালোবেসে ফেলি আমি তোমার মাকে। সারা দিন রাত তোমার মায়ের চেহারা ভেসে বেড়াতো আমার মন মস্তিষ্ক জুড়ে, ঠিক যেমনটা তোমার সাথে হচ্ছে। আমি পাগল প্রায় হয়ে গেলাম, অস্থির হয়ে উঠলাম তোমার মাকে এক পলক দেখার জন্যে। সহ্য করতে না পেরে ছুটতে চলে গেলাম সাইফদের বাড়ি। কিন্তু কি শুনতে পাই, তোমার মা নাকি চলে গেছেন নিজেদের বাড়িতে, ওকে নাকি পাত্রপক্ষ দেখতে আসবে। খুব সম্ভবত বাগদানও সম্পূর্ণ হয়ে যাবে। এটা শুনে আমি বুকের ভিতর কেমন যেন শূন্যতা অনুভব করলাম। এই একটা বাক্য যেন হাহাকার সৃষ্টি করে দিল আমার বুকে। আমি বুঝলাম ওই মেয়েটাকে ছাড়া একদম থাকাও আমার পক্ষে সম্ভব না। ওকে হারিয়ে ফেললে যেন নিজেকেই হারিয়ে ফেলবো আমি। উপায় না পেয়ে সাইফকে সবটা খুলে বললাম। ও শুনে খুব খুশি হলো, কারণ ও তো জানে ছেলে হিসেবে আমি খারাপ না। তবে বেচারা চিন্তায় পড়ে গেল, হঠাৎ করে এখন কিভাবে কি করবে এই নিয়ে। আমি তোমার দাদু আর দাদাকে তৎক্ষণাৎ বিষয়টা জানাই। ছেলের পছন্দই তাদের পছন্দ, তাই তো আমার একবার বলাতেই তারা আমার সাথীদের বাড়িতে চলে গিয়েছিল বিয়ের সম্বন্ধ নিয়ে। আমাদেরও তো কাঠখড় পুরাতে হয়নি। বাবা তখন ছিলেন নামকরা এমপি, তার এক কথাতেই তোমার নানা নানু মেয়ে দিতে রাজি হয়ে যায়। ব্যাস, এর পরের সপ্তাহেই তোমার মাকে নিজের বউ করে নিয়ে আসে। বিশ্বাস করো, নিজের ভালোবাসার মানুষটিকে নিজের করে পাওয়ার মাঝে যেই সুখ নিহিত আছে তার জগতের আর কোনো কিছুর মধ্যে নেই। ওই সুখ যে অনেক মূল্যবান, প্রিয় মানুষের সান্নিধ্য ছাড়া তা অনুভব করা অসম্ভব। এক নাগাড়ে কথাগুলো বলে থামলেন তিনি। তারপর জায়ানের কাছে এসে ওর কাঁধে হাত রেখে মোলায়েম স্বরে বলেন, বাবা ছেলের সম্পর্ক নাকি বন্ধুদের মতো, তাই সেই হিসেবেই একটা সাজেশন দিচ্ছে। নিজের অনুভূতিটাকে সাদরে গ্রহণ করো, হারিয়ে যেতে দিও না নিজের ভালোবাসাকে। কারণ যা একবার হারিয়ে যায় তা হাজার যোগ সাধনা করলেও ফিরে পাওয়া যায় না। তাই সময় থাকতে নিজের ভালোবাসার মানুষটিকে নিজের করে নাও। আমি তো তাকে যত্ন করে নিজের কাছে আগলে রাখতে পারিনি, তবে আমি চাই না আমার ছেলের সাথেও একই ঘটনা ঘটুক। সময় থাকতে মেয়েটাকে নিজের ভালোবাসা জানিয়ে দাও, যত্ন সহকারে আগলে রাখো নিজের কাছে। একবার চোখ বন্ধ করে মন থেকে ভেবে দেখো, হৃদয়ের অসীমতার মাঝে কোনো ব্যক্তিকে সুন্দরভাবে খুঁজে পাওয়ার নামই ভালোবাসা। আর হ্যাঁ, কেউ তোমার সাপোর্টে থাকুক বা না থাকুক, আমি তোমার বাবা সর্বদা তোমার পাশে আছি। এখন রুমে যাও, আমিও যাচ্ছি, অনেক রাত হয়েছে, কাল অফিসে জরুরি মিটিং আছে, আসি তবে। নিহার সাহেব চলে গেলেন। এদিকে জায়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তবে কি ও সত্যি ওই মেয়েটাকে ভালোবেসে ফেলেছে? এক দেখাতে কি কাউকে ভালোবাসা যায়? যায় তো। এই মাত্রই তো ওর বাবা নিজে ভালোবাসার কথাগুলো বলে গেল। সবার মতে ওর মতো গম্ভীর রকচটা মানুষটাও প্রেমে পড়ল, তাও এমন বাজেভাবেই বলল যে এখন আর সেখান থেকে উঠে আসার জো নেই। জায়ান চোখ বন্ধ করলো। ভেসে উঠল আরবি স্নিগ্ধ কোমল মুখশ্রী, এলোমেলো চুল, মাথায় কাঠগোলাপ ফুলের তৈরি ক্রাউন, হাতে এক মুঠো কাঠগোলাপ, যার দিকে তাকিয়ে আছে ওই মায়াবী চোখের চাহনিতে। ঠোঁট জুড়ে তার প্রশান্তিময় হাসি। আজ তো এক মায়ের রাজ্য যেন মেয়েটা। অমন মেয়েকে কি কেউ হাতছাড়া করতে চায়? কে করবে? জায়ান কোনোদিন না। আবার মেয়েটাকে ভালোবাসে সে। হ্যাঁ, ভালোবাসে সে ওই মেয়েটাকে। বাবা আজ ওকে না বোঝালে ও এত সহজে এই অনুভূতিগুলোকে বুঝতেই পারতো না বোধহয় কোনোদিন। জায়ান বিড়বিড় করল, থ্যাঙ্কস আব্বু, তুমি জানো না তুমি আমাকে ঠিক কি দিয়ে দিলে আজ। ইউ আর দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড। আই লাভ ইউ আব্বু। পরপর বাঁকা হাসলো জায়ান, বিড়বিড় করল, মিস আরবি মৃধা, আমাকে প্রেম নদে এভাবে ভাসিয়ে দিলে, কিন্তু আমি তো একা ভাসবো না, প্রেম নদে তোমায় সাথে নিয়ে ভেসে বেড়াবো। গেট রেডি ফর দ্যাট। আজ বেশ সকাল সকাল ঘুম থেকে উঠেছে আরবি, তাড়াহুড়ো করছে বেশ। মেয়ের এমন তাড়াহুড়ো দেখে লিপি বেগম বলে উঠলেন, এত হুড়োহুড়ি করিস না তো আরও। সেদিন না হয় জ্যাম লেগেছিল আর বৃষ্টি ছিল, আজ কিছু হবে না। তুই একটু ধীরে সুস্থে নাস্তাটা করে নে তো।
আরাবি দৌড়ে এলো ডাইনিং রুমে, এসে ডাইনিং টেবিলে বসলো। এরপর দুটো পরোটা খেলো দুধ চা দিয়ে, তাও আবার ইচ্ছে মতো চিনি দেওয়া চা। ওর খাওয়ার মাঝে ফাহিম আসলো। আজ ফাহিমই নিয়ে যাবে বোনকে। আরাবি খেতে দেখে নাক মুখ কুচকালো, বলল, তোর এই খাওয়া দেখলে আমার মেজাজ খারাপ হয়। এর মধ্যেই খায় দুধ চা, তাও আবার এতগুলো চিনি দিয়ে। সকাল সকাল এসব খাওয়া কি শরীরের জন্য ভালো?